দর্শকেরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা জানেন যে সামনে উপজেলা নির্বাচন, 4 ধাপে এবারের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো বেশ কয়েকবার বিগত সময়ের মধ্যে এবারও ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন কমিশনের লক্ষ্য মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন যাতে সম্পন্ন হয়, সহিংসতা কম হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আজ নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী একই সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক ছিল। সেখানে প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে এই উপজেলা নির্বাচন সুষ্ঠু করা হবে এবং তিনি বলেছেন যদি উপজেলা নির্বাচন কোনোভাবে সুষ্ঠু না হয় সেক্ষেত্রে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে ধারাবাহিকতা সেটি ক্ষুণ্ণ হতে পারে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই জায়গাটাই আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচনের সহিংসতার আশঙ্কা। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একেবারে ডান পাশে আছেন। আমার ডান পাশে আছেন ইসহাক আলী খান পান্না, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন আবু সাইদ খান, উপদেষ্টার সম্পাদক সমকাল। আবু সাইদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা শুরু করতে চাই স্টুডিও থেকে ইসহাক আলী খান পান্না আপনাকে দিয়ে। এই বিগত বেশ কয়েকদিন, এই কয়েকদিনের বড় বড় শিরোনাম গণমাধ্যমের উপজেলা নির্বাচন, একই সঙ্গে আওয়ামী লীগ বিএনপি দুই দলই বিব্রত। বিষয়টা এরকম যে উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিএনপির নির্দেশনা মাঠ পর্যায়ে শুনছে না এবং গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মন্ত্রী এমপির স্বজনরা যারা এখনও উপজেলা নির্বাচন থেকে সরে যায়নি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আসলেই দলের জন্য বিব্রত কিনা? মানে উপজেলা নির্বাচন তো ওপেন থাকার কথা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে নিউজ 24 এর এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন সহ আলোচক শ্রদ্ধেয় হাবিব ভাই সহ সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, গতকালকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাই যে কথাগুলো বলেছেন সেটাই কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত এবং সেটাই আমাদের কথা। তো উপজেলা নির্বাচনে এবার সিদ্ধান্ত যেটা হয়েছে যে এখানে আমাদের দলীয় কোনো মনোনীত ব্যক্তি থাকছেন না, দলীয় কোনো প্রতীকও থাকছে না। সেক্ষেত্রে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন যার যার অবস্থান থেকে তিনি বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু আওয়ামী লীগ এমন একটি সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জননেত্রী শেখ হাসিনা এই সংগঠনের সভাপতি, তিনি সবসময় তার এই দলকে একটি গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়, একটু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে দলকে তিনি প্রতিষ্ঠিত করেছে, শক্তিশালী করেছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে। সেখানে দলীয় সিদ্ধান্ত নিয়েছেন যেটি কাদের ভাই বলেছেন যে দলের মন্ত্রী এমপি বা এদের আত্মীয় স্বজন যারা নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু দেখেন, নির্বাচন কিন্তু একটি গণতান্ত্রিক অধিকার। সেখানে আমাদের দলের শৃঙ্খলা রক্ষার জন্য দলের স্বার্থে দলীয় সিদ্ধান্তটি যারা নির্বাচনে নেমে গেছেন তাদেরকে নির্বাচনে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই জন্য কিন্তু আপনাকে নির্বাচনের আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ উইথড্রলের পরেও যাদের প্রতীক বরাদ্দ হয়ে যায় বা বৈধ প্রার্থী হিসেবে যিনি ঘোষিত হন তার উইথড্রলের পরে সুযোগ হয়েছে নির্বাচন থেকে সরে যাওয়া। সেটির জন্য কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা ধরেন বিষয়টা তো মানে প্রার্থিতা প্রত্যাহারের। জি, আওয়ামী লীগ এমন একটি দল যে এই দলের সিদ্ধান্ত না মানলে, এই দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। এবং আপনি দেখবেন যে এই নির্বাচনও যদি এখানে এরকম কোনো সিদ্ধান্তর বহির্ভূত কেউ কোনো কর্মকাণ্ড করে, সে যেই হোক না কেন, মন্ত্রী এমপিদের ভাই, আত্মীয় স্বজন, সন্তান, যেই হোক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, দলের সিদ্ধান্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনারা প্রতীক দেন নাই, তাই তো? এই নির্বাচনের প্রতীক দেন নাই, এই নির্বাচনটা তো ওপেনের কথা। এই জায়গায়ও কেন বিধিনির্দেশ থাকবে? না, বিধিনির্দেশ তো দলের পক্ষ থেকে কেন দলকে শৃঙ্খলা রাখার জন্য লাগাম ছাড়া তো কিছু চলতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগের একটি গঠনতন্ত্র আছে, বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেইটাকে মাথায় রেখে চলতে। তারা নির্বাচন অংশ নিলে কি মানে কি কারণে? একটি এলাকার ধরে নেন মন্ত্রী আছেন বা এমপি আছেন, আপনার পরিবারেরই সবার সবকিছু লাগবে, যোগ্যতা না থাকলেও দলের অনেক যোগ্য ব্যক্তি থাকবেন, তারা নিজের যোগ্যতায় প্রতিযোগিতা করবেন, তারা নির্বিঘ্নে দলের কাজ করতে পারবেন না, সাধারণ মানুষের কাছে যেতে পারবেন না, এমন দল তো আওয়ামী লীগ না।
এই দলটি হচ্ছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের, গরিব, দুঃখী, ক্ষমতাসীন, ক্ষমতাহীন মানুষের ভালোবাসার একটি দল হচ্ছে আওয়ামী লীগ, যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলকে তিনি যোগ্যতার ভিত্তিতেই স্থান দিয়ে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, একটু জানতে চাই, আপনাদের তো দলীয় সিদ্ধান্ত, আপনারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না, সেই ধারাবাহিকতায় এবারও উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত। সেই জায়গাটাই গণমাধ্যমের খবর যে বিএনপির বেশ কয়েকজন নেতা এই নির্বাচনে এখনো আছেন, সব মিলে যতটুকু মনে পড়ে 38 জন পদে আছে, পদে নেই। কতটা নিয়ন্ত্রণে আছে মাঠ পর্যায়ে বিএনপির? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সম্মত দর্শক শ্রোতা, দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে একটি মিথ্যা মামলা, সম্পূর্ণ মিথ্যা মামলা সাজা দেওয়ার পরে, যেদিন সাজা দিয়েছিল ওই দিনই আপনাদের এই নিউজ 24 আমি এসেছিলাম, সে বলেছিলাম আমাকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, তারপরেও আমি এখানে এসেছি, পুলিশ পারলে ধরে নিয়ে যাবে। তো দীর্ঘদিন পর, 6 মাস পর আমি মুক্ত হয়ে, শনিবার দিন কারামুক্ত হয়ে না, একটা মামলা, এই মামলা 4 বছরের সাজা আছে জামিন, আর একটা মামলা 5 মাসের কারাদণ্ড দিয়েছিলাম। পুরা কারাদণ্ড খেটে জরিমানা দিয়ে বের হয়েছে 21 তারিখে। তো মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে বয়স হয়েছে আমাদের, তারপরে যে সুস্থ হয়ে বেরিয়ে আসতে পেরেছি এখানে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর নির্বাচন সম্বন্ধে আমার খুব পরিষ্কার বক্তব্য, সেটা হলো এটা কোনো রাজনীতি না, এটা কোনো দলের, কোনো দেশের, কোনো পৃথিবীর কোনো দেশের সাথে মিলানো যাবে না। প্রথম কথা ধরেন 2014-24 সালে 7 জানুয়ারি নির্বাচনটা হলো, এই নির্বাচনটাকে আমি বের হয়ে বলেছি এটা তো নির্বাচন হয়নি, আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। যেমন একটা রাজনৈতিক দল কাউন্সিল হতেন, অনেকগুলো রাজনৈতিক দলকে দাওয়াত করে, কেউ স্টেজে বসে, কেউ সামনের সারিতে বসে, কেউ বক্তৃতা করে, কেউ বক্তৃতা করে না, কেউ বক্তৃতা শুনে চলে যায়। ঠিক এমনিভাবে আওয়ামী লীগের পক্ষের কিছু দলকে নিমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করেছে। যাদের যে কটা সিট দিয়েছে তারা একটা সিট পেয়েছে, যারা সিট পায়নি তারা বাড়ি চলে গেছে, বক্তৃতা শুনে যেমন চলে যায় তেমন, এরকম নির্বাচন বলেন। এবং আরেকটা মারাত্মক যে জিনিসটা ব্যর্থ হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা দলীয় সংগঠনের একটা নিয়ম আছে বা আইন আছে যে কোনো জাতীয় সংসদ নির্বাচনে, স্থানীয় সরকার তো প্রতি পরে আসলো, যেটা আমরা বিরোধিতা করেছিলাম, জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে একজনকে নমিনেশন দিবে, সেই দল থেকে যদি কেউ বিদ্রোহ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সর্বোচ্চ বহিষ্কার করা হবে। জি, আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগ নমিনেশন দিল, আবার বললো যে আপনারা নির্বাচন করতে পারবেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এই ধরনের মানুষের সাথে এই উপহাস করা, এই পৃথিবীর কোথাও নেই। তারপরে আবার যারা স্বতন্ত্র নির্বাচিত হয়ে আসে, চিন্তা করেন আওয়ামী লীগের জন্য কত বড় পরাজয়। 62 জায়গায় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ফেল করেছে। এই নৌকা প্রতীকটা কার স্বাক্ষরিত? দলীয় সভাপতি স্বাক্ষরিত। দলীয় সভাপতির পদকে উনি প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে তো একটা ধারণা ছিল যে একটা বড় সংখ্যা, না এটা তো আপনার নিয়মের মধ্যে আপনি আসেন না কেন? 62টা উনি 300 আসনে নমিনেশন দিলেন, বা এই সহ জাতীয় পার্টি টাটি বা যেগুলি ভাগ ছেড়ে দেওয়ার পরে, সেই নমিনেশন দেওয়ার পরে সেই প্রতীককে পরাজিত করলো কারা? আওয়ামী লীগের নেতারাই। তাহলে জায়গায় কোথায় চলে গেল? কোথায় গেলে গেল দলীয় সিদ্ধান্ত? কোথায় গেল দলীয় শৃঙ্খলা? জাতীয় নির্বাচনে কোনো ইম্প্যাক্ট এখন দেখছেন উপজেলা নির্বাচনে? হ্যাঁ, অবশ্যই। এই যে বিদ্রোহী যাদের মধ্যে যারা এমপি হয়েছে, তারা সেখানে তাদের আত্মীয় স্বজনকে তারা প্যাট্রোনাইজ করতেছে না, তার পক্ষের লোককে অবশ্যই করতেছে। এখন আবার দেখেন, এই যে যখন দলীয় প্রতীক, যখন আপনার স্থানীয় নির্বাচনে যখন সরকার বলল যে দলীয় প্রতীক নির্বাচন করতে হবে, আমরা কিন্তু বাধা দিয়েছিলাম। আমরা বলেছিলাম, মৎস্যকন্যা প্রতীক দিয়েছিলাম যে চেয়ারম্যান নৌকা পাবে আর মেম্বাররা পাবে না, বা মেয়র পাবে, কাউন্সিলর পাবে না। তাহলে মাছে যেমন মৎস্যকন্যা, যেমন উপরেরটা মানুষ, নিচে লেজটা হলো মাছ, এই জন্য মৎস্যকন্যা, তাহলে উপরে হলো নৌকা বা ধানের শীষ, নিচে হলো অন্য কিছু। জি, তো এই যে তুলনা করেছিলাম, আমরা নিষেধ করেছিলাম, এবং সেই নির্বাচনের মধ্যে দেখা গেল যে নির্বাচনে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এইগুলি আওয়ামী লীগের লোকেরা যারা নমিনেশন পায় তারা ওখানে দাঁড়িয়ে থাকে, ওই ব্যালটে ওই সিলটা নিয়ে দেয়, মেম্বার কাউন্সিলরকে ছেড়ে দেয়। এটা আমরা দেখেছি বিগত দিনে। তাহলে এখন সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে দলীয় প্রতীকে নির্বাচন করবে স্থানীয় সরকার। সেই সিদ্ধান্ত তাদের তো লিখিত সিদ্ধান্ত তো আছে নাকি না, মুখে তো না, আইনে পরিণত করেছে না।
আজকে সেই আইন বলবৎ থাকা অবস্থায় কিভাবে আপনার আবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হয়? নির্বাচন কমিশন তো বলছে এটা সুযোগ আছে। কিসের সুযোগে? নির্বাচন কমিশন তো দাসকে যা বলো দাস তাই শুনবে, মনিবের কথা তো দাসকে শুনতেই হবে। এটা হয় না তো, শেষ করতে দেন, হয় না এটা। কারণ হলো আমি দলীয় প্রতীকে আমি নির্বাচন করা নামের আগে, এখন আমি বলছি যে এখন দলীয় প্রতীকে দলীয় না করার কারণ আমি বলি। কারণটা হলো এখন যদি উপজেলা চেয়ারম্যান নমিনেশনের নৌকা মার্কা দিয়ে দিত, ধরেন 450 যে কটা নির্বাচন হচ্ছে, দেখা তো ম্যাক্সিমাম জায়গায় নৌকা প্রতীক হেরে যেত। কারণ নৌকা প্রতীককে নমিনেশন দেওয়ার বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে দেয়, ওর বাইরে যারা থাকে তারা একজোট হয়ে যায়। তাহলে কি হতো? দলীয় সভানেত্রী মনোনীত প্রার্থী, স্বাক্ষরিত দলীয় প্রার্থী, সে জিততে পারলো না। আপনারা জানতে চাইছিলেন আপনাদের নিয়ন্ত্রণে কতটা? আমাদের নিয়ন্ত্রণে যেটা আমরা তো বলেছি, আমরা এই দলীয় এই সরকার অধীনে আমরা নির্বাচনে যাব না। তারপরে তো বিএনপির অনেকে নির্বাচনে আছে, অনেকে বিএনপি যারা দলের পদ যারা আছে, পদের সংখ্যা কম আছে, পদের বাইরে যারা আছে কিছু আছে। তারপরে আমরা জান আমার পাবনাতে নির্বাচন হচ্ছে, প্রথম ধাপ যেটা 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, সুধানগর সাথে বেড়া একটা প্রার্থী নাই, না আছে মহিলা ভাইস চেয়ারম্যান, না আছে পুরুষ ভাইস চেয়ারম্যান, না আছে প্রার্থী। আশা করি পাবনা জেলায় একটাও থাকবে না। এমনিভাবে আমি মনে করি যে অনেক জায়গাতে এরকম আস্তে আস্তে আমাদের ভিতরে তাকে এই নির্বাচনটা হয়ে গেলে তখন বুঝবে। এখন মনে করছে তারা জিতে যেতে পারে আওয়ামী লীগের এই ডামাডোলের মধ্যে দিয়ে গ্রুপিংয়ের কারণে, আর টিমের যখন প্রথম ধাপে মাঠটা খাবে তখন তারা সেদিকে যাবে না। জি, অনেক ধন্যবাদ। একটু আবু সাইদ খান আসতে চাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? নিশ্চয়ই। আবু সাইদ খান, একটু জানতে চাই দুই দলের অবস্থা কেমন দেখছেন উপজেলা নির্বাচনে? কতটা নিয়ন্ত্রণে আছে দলগুলোর আসলে মাঠ পর্যায়ে? নিয়ন্ত্রণে তো পুরোটা নাই, সেটা তো বোধহয় স্পষ্ট। এবং বিষয়টা নিয়ে বিষয়গুলো নিয়ে একটা বিতর্ক উঠেছে। যেমন ধরুন যে কারো নির্বাচনে অংশগ্রহণ করা না করা সেটা তার গণতান্ত্রিক অধিকার। আর যেহেতু দলীয় ব্যানারে নির্বাচন হচ্ছে না, স্বতন্ত্রভাবে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে কে দাঁড়াবে কে দাঁড়াবে না, তিনি প্রার্থীরা মন্ত্রী কিংবা আওয়ামী লীগ নেতাদের স্বজন কিনা, এটা কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। কেননা একটা ইন্ডিভিজুয়াল তার গণতান্ত্রিক অধিকার রয়েছে দাঁড়ানোর জন্য। অতএব সেই নিষেধ করাটা কতটা গণতন্ত্র সম্ভব, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই নিষেধ করাটা আওয়ামী লীগের ভিতরে কিন্তু কর্মী সোয়ানেবধেয়রা ব্যাপকভাবে সমর্থন করছে। এই সমর্থন করার কারণটা কি? এই সমর্থন করার কারণটা হচ্ছে যে এখানে এক ধরনের পরিবারতন্ত্র তৈরি হয়েছে এবং মুসলিমীয় পরিবারের কাছে ক্ষমতাটা চলে গেছে। বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জেলাতে এক ধরনের রাজনৈতিক অভিজাততন্ত্র তৈরি হয়েছে, যে কারণে সেখানে মন্ত্রীদের স্বজন কিংবা মন্ত্রীদের কেউ নিকটজন যখন নির্বাচন করে তখন তার বিজয়টা নিশ্চিত হয়ে যায়। প্রশাসনকে এমনকি নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে। এই অবস্থার কারণে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এটাকে সমর্থন জানায়। একটা প্রশ্ন একটু রাখতে চাই আবু সাইদ খান, সেটি হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই নির্বাচনে তো বিএনপি বড় অংশে নেই, কিছু কিছু নেতা আছেন খুব কম সংখ্যক, সেই জায়গাটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এই নির্বাচনে থাকছেন, সেক্ষেত্রে এই নির্বাচন সুষ্ঠু করার বাধা কোথায়? সেটি বা সম্ভব বা আশঙ্কা কোথায় দেখছেন যে কারণে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে? আমি সেটাই বলছি যে এটা হচ্ছে যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, কিন্তু একদলকে নির্বাচন থেকে বিরত রাখাটা কতটুকু, যে স্বজনে তো তার একটা ইন্ডিভিজুয়ালি রাইট হয়ে গেছে নির্বাচন করা, তাকে কেন বিরত রাখা হচ্ছে? তাহলে বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ তার রাজনৈতিক দলকে পরিচালনা করতে পারছে না বলেই তারা এই ধরনের অবস্থান গ্রহণ করেছে। এটা হলো আমার বক্তব্য। এখানে রাজনীতিতে পেশিতন্ত্র, রাজনীতিতে পরিবারতন্ত্র এসে গেছে। এটাকে মোকাবেলা করার জন্য যে গণতন্ত্র চর্চার দরকার, এই চর্চার জায়গাটা বক্তা রয়েছে। এই যে প্রভাবের বিষয়টা বারবার আসছে সামনে, প্রভাবের বিষয়টা, প্রভাব প্রশাসনের উপর প্রভাব, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসনের প্রভাব, পরিবার, এই বিষয়গুলো আসলে কবে যাবে? কারণ এই এখনকার যে প্রেক্ষাপট, তাতে করে তো ধরেন একরকম আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই জায়গাটায়ও কি একটা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করা যায় না? সেই জায়গায়ও কেন এত শঙ্কা থাকবে? সেটাও কঠিন ব্যাপার। প্রশাসন অর্থাৎ এজেন্সিগুলো, রাষ্ট্রীয় এজেন্সিগুলো, প্রতিষ্ঠানগুলো তারা নিরপেক্ষ অবস্থানে থাকতে পারছে না। যারা ক্ষমতায় যাচ্ছে এই রাষ্ট্রীয় এজেন্সিগুলো, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, তারা সেই দলেরই পক্ষপাতিত্ব করছে এবং সেই দলেরই আজ্ঞাবহ পরিণত হয়েছে। বিএনপির সময় বিএনপির আজ্ঞাবহ ছিল, এখনো আওয়ামী লীগের আজ্ঞাবহ হচ্ছে। এখানে হচ্ছে সংকটটা, গণতন্ত্রের এখানে হচ্ছে সংকটটা।
যে প্রশ্নটি হাবিব যেটি বলছিলেন যে এই যে প্রতীক নির্বাচনে তো এটি তো দলীয় নির্বাচন আইন অনুযায়ী, সেই জায়গাটাই এভাবে নির্বাচন হওয়ার সুযোগ আছে, প্রতীক না দিয়ে নির্বাচনের সুযোগ আছে দলগুলোর? এখন যদি কোনো দল যে ঠিক আছে প্রতীকে আমি করলো না, তার কর্মীদেরকে তারা ছেড়ে দিল, সেটা সে করতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে প্রতীকে নির্বাচনের যে পদ্ধতি ছিল, অর্থাৎ রাজনৈতিক ভাবে নির্বাচন, এই পদ্ধতির প্রতি আওয়ামী লীগ কিন্তু অনাস্থা প্রকাশ করছে। যে পদ্ধতি তারা প্রবর্তন করেছিল, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে সেই পদ্ধতির প্রতি অনাস্থা প্রকাশ করছে, কিন্তু এটা প্রকাশ করছে না। ব্যাপারটা এখানে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় বিএনপি সম্পর্কেও আমার অভিমতটা হচ্ছে এই যে বিএনপি নির্বাচনে এই উপজেলায় অংশগ্রহণ করবে কি করবে না, এটা তার নিজস্ব দলীয় সিদ্ধান্ত। কিন্তু যেহেতু তার দল দীর্ঘদিন ধরে আন্দোলন করে সরকারকে, তো যেভাবে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং সরকারকে বাধ্য করার, তত্ত্বাবধায়ক সরকারের বাধ্য করার যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে সাফল্য আসে নাই, তারা সফল হতে পারে নাই। সেই ক্ষেত্রে তার কিছু কৌশলগত পরিবর্তন আমার মতে করতে পারত। অর্থাৎ যেহেতু দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্রভাবে যদি নির্বাচনের অধিকারগুলোকে কর্মীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় দল এক ধরনের মানে জনসম্পৃক্ততা থেকে জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অতএব সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়, আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে, তার দলীয় সিদ্ধান্ত তার ব্যাপার, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার মনে হয় যে দেশে তত্ত্বাবধায়ক সরকার, দলনিরপেক্ষ সরকার প্রবর্তনের যে আন্দোলন করছে, সে আন্দোলন যৌক্তিক, কিন্তু আজকের বাস্তবতা উপজেলা বর্জন করাটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হচ্ছে না, এবং এই উপজেলা বর্জনের মধ্যে দিয়ে দল ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ধন্যবাদ। বক্তব্য একেবারে পরিষ্কার। ইসহাক আলী খান পান্না, জানতে চাই সেটি হচ্ছে যে যেটি বলছিলেন যে এই যে আপনারা যে ফরম্যাটে এবারে নির্বাচনে যাচ্ছেন, সেটি আপনাদের করা যে আইন, সেই আইনেরই একরকম অনাস্থা, এটি একটি বিষয়। 2 নম্বর হচ্ছে যে কোনো কোনো গণমাধ্যমে একটা লাইন একটু চোখে লাগলো, সেটি হচ্ছে যে 7 জানুয়ারি নির্বাচনে যে দামি প্রার্থী, সেটির জন্য এখন আওয়ামী লীগের ঘর সামলানো বেকায়দা হচ্ছে কিনা। না, কথাটা আপনি কি বুঝাচ্ছেন? আওয়ামী লীগের ঘর সামলানো বেকায়দা হবে কেন? বাংলাদেশ আওয়ামী লীগ তো তার নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যেই চলতেছে, সেক্ষেত্রে ঘরের ভিতরে তো কোনো বিষয়টা বলি। আবার বিষয়টা হচ্ছে, ধরেন আপনাদের এগেনস্টে তো আওয়ামী লীগের যারা দামি প্রার্থী ছিল, তারা তো আপনাদের 62 জন যে এমপি, তারা তো আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছে। সেসব জায়গায় তো একরকম অন্তর্কোন্দল আছে, অস্বীকার করার কিছু নেই। সেই জায়গাটাই তাদের বিরুদ্ধে তো আসলে ব্যবস্থা, তারা তো আওয়ামী লীগ থেকে সরে যেতে চায় নাই, এখন আওয়ামী লীগে আছে তারা, সেই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এখন যারা মানে যে সাধারণ ক্ষমার যে বিষয়টা ওবায়দুল কাদের গতকাল বলেছেন, সেই বিষয়টা আছে সেদের দলীয় সভাপতির বিষয়। এখন এই সিদ্ধান্ত একই সঙ্গে যারা আপনাদের দলীয় নিয়ম শৃঙ্খলা মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যে জায়গাটা, সেই জায়গাটায় আওয়ামী লীগ আসলে কতটা শক্ত থাকতে পারছে? না, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ পারবে। আমি যে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে যেটা বলছেন, সাধারণ ক্ষমার যেটা বলছেন, এটা আমাদের দলীয় সভাপতি তিনি সিদ্ধান্ত নেবেন, এবং সে ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়েছে এবং হবে। তো এখন দলের সিদ্ধান্ত যারা মানবেন না, নিশ্চয়ই তারা শাস্তি ভোগ করবেন। কেননা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটি নিয়মতান্ত্রিক এবং নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে দলটি চলে, যে দলের ভিতরেও গণতন্ত্র, প্রতিনিয়ত দলের রুটিন প্রোগ্রাম, যেটাই কাউন্সিল সমাবেশ, সেটা নিয়মতান্ত্রিকভাবে সেই উপজেলা, জেলা এবং কেন্দ্র পর্যায়ে হয়, এবং দলের সিদ্ধান্ত যারা মানেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনি যে কথাটি আপনি বলছেন, যে পত্রিকায় আপনি যেটি দেখেছেন যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ঘর সামলানো আমাদের মুশকিল, মোটেই না, মোটেই না। এখানে পরিষ্কারভাবে সিদ্ধান্ত যে দলের যে ঘোষণা আসছে, সেই ঘোষণা মেনে নিয়েই দল যারা করেন তাদের করতে হবে। যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, নিশ্চয়ই তাকে এই অপরাধে তাকে শাস্তি ভোগ করতে হবে। সেটি আপনার 2 দিন আগে, 2 দিন পরে। কারণ কি, এই নির্বাচনের জন্য যে ঘোষণা আসছে, সেটি আপনার নির্বাচনের পূর্বক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে মনে হয় যে এটি একটা মানে খুব ভালো সিদ্ধান্ত, যে যেখানে আপনারা প্রতীক দিচ্ছেন না, সেই জায়গায় আবার বলা যে
এরা নির্বাচন করবে না? না, এটা এরা করবে না, কিন্তু আপনি একটি জায়গায় যদি আপনি এই যে কথাটি আসছেন, সাইদ ভাই যে কথাটি বলেছেন, আমি সেটাই বলি যে আপনি একটি দল করবেন, কিন্তু দলকে আপনি নিজের মতো করে ব্যবহার করবেন, নিজের মতো করে দলকে আপনি কক্ষিগত করবেন, এটা তো দলের সাধারণ কর্মীরা কামনা করে না। একটি এলাকায় আপনার আধিপত্য বিস্তার করে আপনি আপনার মতো করে সাজাবেন, এটা তো বাংলাদেশ আওয়ামী লীগ সহ্য করবে না। যোগ্য প্রার্থী যেখানে আছেন তাকে সেই সুযোগটা দিতে হবে। এবং আপনি দলের এমপি আছেন, আপনার ভাইকে উপজেলা চেয়ারম্যান বানাতে হবে, আপনার ভাইকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাতে হবে, আপনার আর এক শালাকে মেম্বার বানাতে হবে, এটা তো সম্ভব না। আওয়ামী লীগ তো এটাকে অ্যাকসেপ্ট করে না। যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতেই সেখানে আগাবে, কিন্তু দলের গঠনতন্ত্র বলেন বা দলের নিয়ম শৃঙ্খলা বলেন বা দলের কৌশল বলেন, এটিকে মাথায় রেখেই কিন্তু দল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যেমন এবার পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমরা আওয়ামী লীগ দলীয় কোনো প্রতীক বরাদ্দ দিচ্ছি না এবং দলের নমিনিও থাকছেন না। সেক্ষেত্রে তো যারা প্রতীক ছাড়া ইলেকশন করবে, আজকে দেখেন বিএনপি ইলেকশনে যাবে না কথাটি বলতেছে। বিএনপির 38 জন কিন্তু দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাচনে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতে আরো করবে। বিএনপি বলছে বেশিরভাগই বহিষ্কৃত। হ্যাঁ, বিএনপি যেটি বলছে বেশিরভাগই বহিষ্কৃত। না, বহিষ্কৃত দলের সিদ্ধান্ত না মানলে নিশ্চয়ই বহিষ্কৃত আগে করে থাকছে। এই বিএনপি জিয়াউর রহমানের সময় যদি কেউ দল থেকে বহিষ্কৃত হয়ে যায়, তিনি তো বহিষ্কৃত। এখন যদি তিনি দলে অবস্থান করেন, দলের সিদ্ধান্ত না মেনে আবার যদি কোনো কাজ করে, এটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু ইন দ্য নেম অফ বিএনপি নেতা এবং কর্মী তারা কিন্তু পার্টিসিপেট করেছে। আপনি কিছুদিন আগেও দেখেছেন জামাত ইসলাম কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্য তারা নির্বাচন কমিশন থেকে তারা কিন্তু নিবন্ধিত দল না, তারাও বলছিল স্থানীয় ভিত্তিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাত বিএনপির সাথে কিন্তু একাধিকবার বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে তারা একসাথে রাজনৈতিক পথ তারা চলবে। নির্বাচনে তো জামাতের সবাই মানে স্থানীয়ভাবে 22 জন না কতজন ছিল তারা সবাই প্রচার করছে। অতএব এইখানে বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকারের কিন্তু দৃষ্টিভঙ্গি পরিষ্কার। বিএনপি হোক, জামাত নামদারি যারা এখন বিএনপিতে শেল্টার নিয়ে আছেন, নিবন্ধিত দল না হলেও যে যেখানে নির্বাচনে অংশগ্রহণ করে তারা করবে, তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচনকে একটি আমরা গ্রহণযোগ্য উৎসবমুখর পরিবেশ, শান্তি পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন করতে চাই। গত 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেখানে পার্টিসিপেট করেছে, নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হয়েছে। আজকে সেই ধারাবাহিকতায় আগামী দিনে উপজেলা নির্বাচন আসতেছে। এই উপজেলা স্তরের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এখানে পাড়া মহল্লা গ্রামগঞ্জের মানুষের আত্মীয়তার একটা সম্পৃক্ততা থাকে, বন্ধন থাকে। সেখানে কিন্তু তারা ওই দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু প্রার্থী বেছে নেয়। অনেকে স্থানীয়ভাবে কিন্তু দলীয় প্রভাবটা, দলীয় যে মানুষের যে কমিটমেন্ট, সেই জায়গার বাইরে গিয়েও কিন্তু তার প্রার্থী বেছে নেয়। অতএব আমরা চাচ্ছি যে প্রকৃত অর্থে ওই এলাকার যিনি গ্রহণযোগ্য মানুষ, মানুষ যাকে পছন্দ করবে, তিনি যাতে উপজেলায় বসে এই মানুষের যে লোকাল গভর্নমেন্টের সেবা একদম মানুষের দৌড় প্রান্তে পৌঁছে দিতে চাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেটা যেন একটি ভালো মানুষের মধ্য দিয়ে মানুষের সেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে হাবিবুর রহমান ভাই আপনার কাছে আসছি। ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্স করছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন ও সহিংসতার বাস্তবতা নিয়ে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। হাবিবুর রহমান হাবিব আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন ইসাক আলী খান পান্না, একই সঙ্গে জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন আবু সাইদ খান। আবার যেতে চাই হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। আজকে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল উপজেলা নির্বাচন নিয়ে। সেখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ বিভাগীয় কমিশনাররা ছিলেন। সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলেছেন সিসি। তিনি বলেছেন যে এই নির্বাচনটা তারা যে কোনো মূল্যে সুষ্ঠু করতে চায় এবং তিনি মনে করেন যে এই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা গেছে সেটি ক্ষুণ্ণ হবে। 7 জানুয়ারি কি নির্বাচন হয়েছে? নির্বাচন তো হচ্ছে, নির্বাচন বলে একটা রাজনৈতিক দল। ধরেন আমি বাংলাদেশের ছোটোখাটো একটা মানুষ, আমি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, এবং সর্বপ্রথম আমাকে রায় দিয়েছে 2 বছর সাজা দিয়েছে, 2 বছর 4 বছর নির্বাচন করতে না পারি, প্রথম বাংলাদেশে আমাকে দিয়েছে। আমার সাথে শাহজাহান ভাই, লিঙ্কন, শামীম, মনির, বেলাল এদেরকে দিয়েছে 15 জনকে। যেটা গাড়ি পুরো এনে বললেন, আর 23 নম্বর নাই, নাম্বার প্লেট নাই, কোনো কিছু নাই।
28 তারিখে যে ঘটনাটা ঘটালো একদম পরিকল্পিতভাবে ঘটানোর পর বিএনপির অফিস তালা মারি দিল। একটা বৃহৎ রাজনৈতিক দলের অফিস তালা মারার পরে যদি বলে যে বিএনপি পরাজিত হওয়ার ভয়ে নির্বাচনে আসেনি, এটা এই কথাকে বিশ্বাস করবে? অবশ্য একটা নির্বাচনে যেতে হলে তো অফিস খোলা রাখতে হবে, দলীয় কর্মীরা আসবে, ফর্ম কিনবে, যাচাই বাছাই হবে, সাক্ষাৎকার হবে, তারপরে তো নমিনেশন কাকে দিলাম না দিলাম সে তখন নমিনেশন জমা দিবে। সে সুযোগই দিল না, কায়েম সিন না কায়েম জোন ঘোষণা করলো, তালা মারি দিয়ে পুলিশ পাহাড় দেওয়া শুরু করলো। তো এটাকে নির্বাচন বৃহৎ রাজনৈতিক দল অফিস কিন্তু পুলিশ পিটিয়ে মারা হয়েছে, ওখানে পুলিশ পিটিয়ে মারিছে, সাংবাদিকদের মারা হয়েছে। সাংবাদিকদের মারিছে কারা? লক্ষ লক্ষ লোক। বাংলাদেশের ইতিহাসে এত মানুষ দেখেছে কেউ? আমি তো ছিলাম ওখানে, আমি তখন তো সাজাপ্রাপ্ত আসামি, তারপর তো আমি এখানে ছিলাম। আমার চোখের সামনে ঘটনাকাণ্ড ঘটলো, পুলিশ কীভাবে কী করলো, পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। ঠিক আছে, এটা এক পুলিশ মারা গেছে, তাদের মামলা হতে পারে, এটা হয়েছে, যেই মারুক না কেন, তাহলে অফিস বন্ধ করে দিতে হবে একদম নির্বাচন শেষ হওয়ার না পর্যন্ত। এটা হয়? এই নির্বাচন কমিশনের কোনো মূল্য আছে? 1 পয়সা মূল্য আছে? এই যে ইভিএম কিনে বললো, প্রথম দিন বললো না ইভিএমে নির্বাচন হবে, গভর্নমেন্ট টাকা দেয় না, কিনতে পারে না। তো এই যে অবস্থা বলছে, এই যে এর কোনো গুরুত্বই তো নেই। এই যে নির্বাচন সাইদ ভাই যে কথা বলছে, বিএনপি যাওয়া উচিত ছিল, সাইদ ভাইকে আমি প্রশ্ন করি, মহান সাংবাদিক, বড় সাংবাদিক, যে একটা দলকে নির্বাচনে যেতে দিল না, জাতীয় সংসদ নির্বাচনে, সেই দল এই উপজেলা নির্বাচনে কোন কারণে যাবে? আর উপজেলা চেয়ারম্যানের কোন ক্ষমতা আছে? স্থানীয় সংসদ সদস্যের বাইরে উপজেলা চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই। একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান তার নিজস্ব ক্ষমতা আছে, উপজেলা চেয়ারম্যান সেই ক্ষমতা নেই। একটা গাড়ি পায়, কিছু ভাতা পায়, এইটা আছে, তাছাড়া তার নিজস্ব কোনো ক্ষমতা নেই এখানে। যদি বলা থাকে তার এই ক্ষমতা, চেয়ারম্যান এমপির বাইরে সেখানে কেন যাবে? তারপরে এই সমস্ত দলীয় সরকার যখন থাকে তখন নির্বাচন সুষ্ঠুভাবে যদি গণতান্ত্রিক পদ্ধতি থাকে, অব্যাহত থাকে, সেখানে তার কথা বলার সুযোগ থাকে। তো সেই কত নির্বাচন ছাড়বেন? আর কত নির্বাচন ছেড়ে যাচ্ছেন? নির্বাচন ছাড়বে, নির্বাচন ছাড় ইতিহাস কি আওয়ামী লীগের নেই? আওয়ামী লীগ 88 ছাড়ছে না, 96 ছাড়ছে না, 96 ছাড়ার পরে তো আন্দোলন করে সেই আন্দোলন আমি ছিলাম, পান্না ছিল। আজকে বলেই দিই, সেই সময় এই ভোটারবিহীন নির্বাচন 96-এর 15 ফেব্রুয়ারির 97 নির্বাচিত হয়ে আসছিল। প্রেস ক্লাবের সামনে কি গণধোলাটা খাইছিল আমি দিলাম, এই পান্না লম্বা চড়া মানুষ থাম ধাম করে শুরু করে দিল, বেড়ায় চলে গেলাম। তারপর আওয়ামী লীগ ডেকে তাকে নমিনেশন দিয়েছে। হ্যাঁ, তো এই যে অবস্থাটা অনৈতিকের খেলা কেন চলতেছে, এই নির্বাচন ওদের ছাত্রলীগের সেইটাই হয়েছিল, মায়ের খেয়েছে আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, 90-তে মায়ের খেয়ে আমার সাথে হাসপাতালে ছিলাম, প্রচণ্ড মায়ের খেয়েছিল সেই সময়। আজকে সে নির্বাচন করতে পারে না, সেখানে গিয়ে দিল একজনকে, সেই নির্বাচন করার পরে দলের সিদ্ধান্ত। এই যে গিয়ে পরীক্ষিত লোকজন, ও তো পাও না, ও তো চাওয়া লাগে না, ও তো পাও না, দিল না। এখন যেটা আসছে যে আমার দ্বিমতটা এই জায়গায় যে আপনি নির্বাচন, আপনাদের লাভ হচ্ছে কি? আমাদের দলীয় সরকারের অধীনে আমরা বলি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা বলেছিলাম দলীয় প্রতীকের দলীয় প্রতীক দরকার নেই, দলীয় প্রতীক হলে পরে এটা এক পেশে হয়ে যাবে। সিইসি যেটি বলছিলেন সবাই যাতে মনে করে যে এটি নির্বাচন মাঠেই তো নাই। কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করতেছে বলেন তো? কয়টা দল করতেছে? কেউ করতেছে না তো নির্বাচন। আওয়ামী লীগ নিজেরা করতেছে। সেখানে কি বলে উনি কি বলেন? এগুলি কি শেখান উনি জাতিকে? যা বলুন না জাতি তাই শুনুন। কোন দল আছে জাতীয় সংসদ নির্বাচনে? তাও তো 28টি দল গিয়েছিল, 4টি দলের বাইরে কেউ একটা আসনও পায়নি মানে দেয়নি, ওরা পাওয়ার যোগ্যও না। এ কটাও দিয়েছে, এরাও পাওয়ার যোগ্য না। যদি আওয়ামী লীগ না ছাড় দিত এরাও একটাও জিতত না। তো তাও তো গিয়েছিল নিবন্ধিত দলগুলি, এখান তো তাও যায়নি। এখানে কোনো রাজনৈতিক দল গেছে নির্বাচনে অংশগ্রহণ করছে? উপজেলা নির্বাচনে যায়নি। সিসি কি বললো না বললো আসে যায়? আমি শেষ করি এই যে অবস্থাতে আমার কথা হলো যে এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের দুজন প্রার্থীরা বহিষ্কার হয়েছিল, তাদের বহিষ্কার প্রত্যাহার করেন, এবার তারা আবার করলো। তো এই যে দলীয় যে 38 জনের কথা বললেন, এর ভিতরে আগের থেকে যারা বহিষ্কৃত হয়ে আছে তারা তো দলের না। এর ভিতরে 2-1জন হয়তো আছে, এর ভিতরে 2-1জন নাই, একদম আমি বলবো না আছে, কিন্তু তার ভিতরে অধিকাংশই দলের কোনো কমিটিতে নাই। আপনাদের নেতাকর্মীরা কি ইলেকশনে যেতে চাচ্ছে না? মানে এটা কি ধরেন দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, মানে নেতাকর্মীদেরকে কি একরকম চাপিয়ে রাখা হচ্ছে? তারা কি নির্বাচনে যেতে না নির্বাচনে তারা নিজেদের যেতে ইচ্ছুক না। আমি যে এলাকায় থাকি, আমার এলাকায় তো আমার জনমত তো ঘাটতি নেই, তো আমরা যাবেন তো জি লাভটাকে হয়ে তো লাভ নাই। আবার আমি একটু আবু সাইদ খান আসতে চাই। এই নির্বাচনে উপজেলা নির্বাচনে যেটি বলছিলেন যে 7 জানুয়ারির কোনো নির্বাচন হয়নি, উপজেলা নির্বাচন আসলে নির্বাচন বলতে চায় না বিএনপি,
উপজেলা নির্বাচন কিনা সেটা তো জনগণ বিচার করবে। তবে নির্বাচন প্রক্রিয়া যে গলত ছিল তা আছেই। যেমন এখানে ব্যক্তিকে প্রতিষ্ঠানকে প্রভাবিত করা যায়, পুলিশ প্রশাসন যেদিকে যায় নির্বাচনের জয়ী হন, এবং এই প্রভাবিত করা যায় বলেই আওয়ামী লীগ মনে করেছে যে তাদের স্বজনরা চলে আসবে, অর্থাৎ স্বজনকে ঠেকানোর জন্য অন্যভাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যদি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ রাখা যেত তাহলে সেখানে যোগ্য ব্যক্তিরা আসতে পারতেন, যোগ্য ব্যক্তিরা আসতে পারেন না। এক, দুই নম্বর হচ্ছে এখানে টাকার খেলা আছে নির্বাচনে। তো অনেক, যেমন আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি, অন্য অন্য আলোচনায় তো সামনে ছিল, টাকার খেলাটা আসেনি। সেখানে 5 কোটি থেকে 50 কোটি টাকা, কেউ কেউ বলেন তার চেয়ে বেশি ব্যয় হয়েছে। সেখানে শক্তির খেলা আছে, পেশির দাপট আছে, এবং প্রশাসন পুলিশকে প্রভাবিত করার জন্য রাষ্ট্রীয় মানে রাজনৈতিক দল এই রাষ্ট্রীয় শক্তিকেও ব্যবহার করে, সেই সব বিষয়গুলো আছে। অতএব গণতন্ত্র মানে নির্বাচন গণতন্ত্র সম্মত হওয়াটা এই নির্বাচন কমিশনের পক্ষে কতটুকু সম্ভব সেটা একটা আমি জানতে চাই যে এই নির্বাচন যে বাস্তবতার মধ্যে দিয়ে হচ্ছে তাতে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হয় আপনার কাছে? আর হাবিবুর রহমান হাবিব যেটি বলছেন এই নির্বাচনটাও আওয়ামী লীগ নির্বাচন, আপনিও তাই মনে করেন কিনা? না, আওয়ামী লীগের বাইরে তো কোনো প্রার্থী হচ্ছে না। কেননা ঠিক আছে, যদি আমরা ধরেই নেই যে 38 জন কিংবা যে বিএনপির প্রার্থী, তাহলে তো সেখানে তো বিএনপি তো কেবল 38 জনের তো মনোনয়ন দেওয়ার ক্ষমতা রাখে না, সারা দেশে ক্ষমতা থাকে। অতএব সেই ক্ষেত্রে যেমন গত নির্বাচন যেটা হয়েছিল 7ই জানুয়ারি নির্বাচন, সেটা হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র এবং আওয়ামী লীগের সমর্থক দল। তো এবারের নির্বাচনেও তাই দেখা যাবে যে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে। এখানে বাইরে দলগুলা কিংবা স্বতন্ত্র তাদের সংখ্যা খুবই সামান্য, যেটা হচ্ছে যে বিএনপির কিছু দল এসছে, তারা শেষ পর্যন্ত কতজন থাকবে জানেন না। জামাত ইতিমধ্যে তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে। অতএব সেই বিবেচনা যে নির্বাচনটা এরকম নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র যেটি বলছিলেন সিইসি, সেই বাস্তবতা আসলে কোন দিকে যায়? না, এখন সিএসসি তে গত প্রমাণ করেছেন, বিভিন্ন সময় প্রমাণ করেছে যে তার পক্ষে নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব না, এবং নির্বাচন সেখানেই মানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে সেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। গত কিছু কিছু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এই ক্ষেত্রে সিএসির কোনো কৃতিত্ব নাই। সেখানে আওয়ামী লীগ তার এবং তার স্বতন্ত্ররা তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে সেখানে ভোট ব্যাপক মানে বেশ কিছু লোককে তারা ভোট কেন্দ্রে আনতে পেরেছে কিছু কিছু সেন্টারে। অনেক ধন্যবাদ আবু সাইদ খান। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই, ইসলাক আলী খান পান্না আসতে চাই। যেটা হচ্ছে যে আবু সাইদ খান হাবিবুর রহমান দুজনে বলছিলেন যে নির্বাচনটাও 7 জানুয়ারির পরে একই আদলে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন। অর্জন কি হবে নির্বাচনের মধ্য দিয়ে? দেখেন, নির্বাচনের অর্জন হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে। বাংলাদেশে আপনার নির্বাচন এবং ক্ষমতার যদি পট পরিবর্তন হয় তো সেটা তো নির্বাচনের মধ্য দিয়েই হতে হবে। বন্দুকের নলে তো আর ক্ষমতা পরিবর্তন এই বাংলাদেশে আর হবে না। হাবিব ভাই আমার নেতা, তিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি তাদের নেতৃত্বেই সেই সময় আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম। কিন্তু এই বাংলাদেশে তখনও 90-এর আন্দোলন বলেন, জনতার সমর্থন বলেন, ভোটের মধ্যে দিয়েই ক্ষমতার পরিবর্তন হয়েছে। 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, হাবিব ভাই বললেন যে নির্বাচন কি হয়েছে, নির্বাচন তো নিশ্চয়ই হয়েছে। নির্বাচন না হলে তো রাষ্ট্রীয় ক্ষমতা অন্য কেউ আসতো, অনির্বাচিত সরকার আসতো, যেটা ওনারা চেয়েছিলেন। সেখানে আজকে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সাইদ ভাই বলে দিলেন সবই আওয়ামী লীগের সমর্থিত। তো বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে তা করার কি আছে? খেলার মাঠে আপনি নামবেন, আপনি খেলতে নামবেন না, ওয়াক ওভার ছাড়া উপায় কি? এখানে যারা নির্বাচন করছে তাদের সাথে প্রতিযোগিতা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নির্বাচিত যিনি হয়েছেন তিনিও শপথ গ্রহণ করেছেন অ্যাজ এ পার্লামেন্ট সদস্য হিসেবে। সরকার গঠন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার কোনো রকম যৌক্তিকতা নেই। বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এটা তার দলের ব্যাপার। বিএনপি বলেছেন, এই হাবিবে আজকে ঘটনাটা নিয়ে আসছেন যে 28 তারিখে
যে তাণ্ডব সৃষ্টি করেছিল বিএনপি শান্তি সমাবেশের নামে, সেইখানে আপনার বাংলাদেশের সমস্ত রীতিনীতি ইতিহাসকে ভঙ্গ করে প্রধান বিচারপতি বাড়িতে হামলা করা হয়েছিল। বিএনপির নেতৃবৃন্দ সেখানে হামলা করেছে, ফুটেজে পরিষ্কার আছে। আজকে সাংবাদিক রেহাই পায় না, সাংবাদিকদের হামলা করেছে, একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ মির্জা ফখরুল সাহেব মঞ্চ ছেড়ে চলে গেছেন, মঞ্চ ছেড়ে পালায়ন করেছেন। তাহলে সেইখানে তার দলের নেতৃত্ব থাকে কোথায়, সমাবেশ থাকে কোথায়? নেতাবিহীন অবস্থায়। যার পরে পরবর্তী স্লোগান হচ্ছে নেতা থাকে লন্ডনে, আমরা থাকি রাজপথে। তালা তো বিএনপির নেতাকর্মীরা দিয়েছে। আইএসআই টাকা খাবে, জীবনযাপন করবে বিলাসবহুল, ওখানে রং তামাশা করবে, আর প্রেসক্রিপশন টেলিফোনে দল চালাবে। এটা হয় নাকি কোনোদিন? দলের নেতৃত্ব তো তাহলে বাংলাদেশে আসতে বলেন, এই নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম করে জনমত সৃষ্টি করে ক্ষমতা যাওয়ার কথা বলেন। ওইরকম ফাঁকা আওয়াজ আর চোরাগলি দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে যে নির্বাচন হয়েছে, সিএসি সাহেব যথার্থ বলেছেন, তার প্রশাসনকে নিয়ে তিনি কথা বলেছেন। কারণ নির্বাচনকালীন সময় প্রশাসন থাকেন নির্বাচন কমিশনের আন্ডারে। এই নির্বাচন 7ই জানুয়ারি যেভাবে মানুষ ভোট দিয়েছেন, এই নির্বাচনও যাতে মানুষ উৎসমুখর পরিবেশে ভোট দিতে পারে, মানুষের জানমাল যাতে প্রশাসন রক্ষা করতে পারে, সেই জায়গায় তিনি সতর্ক করেছেন। এই জায়গায় চ্যালেঞ্জ কি, মানে এই নির্বাচনে এটা ওনার দিক থেকে উনি একটা এই নির্বাচনের সংখ্যা চ্যালেঞ্জ আছে আদৌ? এই নির্বাচনের সংখ্যা চ্যালেঞ্জ আছে কোনো? আমার মনে হয় না। হ্যাঁ, যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা এই বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, তাদের একটা পরিকল্পনা থাকতে পারে। সেইটা মাথায় রেখেই কিন্তু আপনার নির্বাচন পরিচালনার সাথে যারা সম্পৃক্ত তাদের কাজ করতে হবে। তার কারণে এই বাংলাদেশে বিএনপির সময় জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে, বাংলাবাদীর সৃষ্টি হয়েছে, যুদ্ধ অপরাধীদের চলমান আছে, তাদের পরিবারের সদস্যরা। নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি বাধা সৃষ্টি করতে পারে। বিএনপি কেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যারা বিগত দিনেও এই জাতীয় নির্বাচন ঠেকাতে চেয়েছে, পরিষ্কার বলেছিল বিএনপি নির্বাচন হতে দেওয়া হবে না, অতএব ঠেকাতে পারে নাই। অতএব তারা যে চুপ করে বসে আছে তা না। আজকে সেই ষড়যন্ত্রকারীরা যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণতন্ত্র ব্যাহত করতে চায়, বাংলাদেশের মোটা কথায় অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায়, তাদের কিন্তু ষড়যন্ত্র বা তাদের কৌশল তারা এখনো চালাচ্ছে। সেটিকে মাথায় রেখে একটা চ্যালেঞ্জ শুরু দিই যে বিএনপি যদি তার দলীয় অফিস নিজের তালা দিয়ে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে চলে যাব। আর বিএনপি যে তার দলীয় অফিসে তালা দেয়নি, তার প্রমাণ হলো নির্বাচন পর্যন্ত ওই বিএনপি অফিসের সামনে ক্রাইম জোন বলে বা ক্রাইম সিন বলে পুলিশ। হাবিবের কথার ভিতরে কথা বলতে হয় না, কথা বলতেছে, আমি কথাটা উত্তর দিই। তো সেখানে শেষ দিন নির্বাচনের পর পর্যন্ত পুলিশ ওখানে ছিল। তাহলে বিএনপি যদি তালা দিয়ে থাকে, তাহলে বিএনপি পরের দিন কি তালা খুলবে? সেখানে যেতে দিয়েছে, সেখানে যেতে দিয়েছে। আপনাদের কোনো নেতাকর্মী তো যায়নি, যাবে কিভাবে? ওখানে পুলিশ যেভাবে ওখানে একদম দেখছে না, কি হবে? যাবে কি করে? আমি তালা দিয়ে আসলাম, ঠিক আছে, আমি তালা দিয়ে আসলাম, তা আমাকে তো পদ দিলে আমি যাবো কি করে ওখানে? যেখানে বাড়ি বাড়ি ধরে ঘেরাও করে ধরে নিয়ে আসছে, আর পালায় যাওয়ার কথা বললো আমি তো ছিলাম, আমি 4 বছর সাধারণ মঞ্চে ছিলাম। লাস্ট পর্যন্ত মারতে মারতে এতটুকু দূরে আসলো, 10-15 গজ দূরে টিয়ারশেল মারতে মারতে আসলো। তখন আমিও নেমে গেলাম, মহাসচিব তখন শর্ত একটা ডাক দিয়ে চলে গেল, পালায় যায়নি। ওই পরিস্থিতি কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। যে নির্মমতা ঘটিয়েছে সেদিন পুলিশ প্রশাসন, এর জবাব হয়তো একদিন এদেশে মানুষ দিবে। আর এখানে তারেক রহমানের যে কথাটা আসতেছে, তারেক রহমান কীভাবে আছে না আছে। আজকে আমার 5 মাস আমি কারাগারে থেকে আসলাম, সেকেন্ড হোমে আমি বলি। ওটা বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, আমি সমস্ত রায় পড়েছি। যে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া রহমান মানে প্রধান প্রাইম মিনিস্টার অরফানেজ ফান্ড যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, সেটা সোনালী ব্যাংকে খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকে না। এই বিচারক বিষয় আমি সেইটা যে বলেছিলাম, এইটা বলেই তো আমি 5 মাস সাজা খেতে আসলাম। আমি এটা বলবো না, এটা বলে দেখেন তার কোনো সিগনেচার নেই, কোনো সিগনেচার নেই। তারেক রহমান এখানে কোনো সময় তার কোনো চেকগুলো দিয়েছিল, সেই চেকে ট্রাস্টে 2টা জমা হয়েছিল সলিমুল্লাহ কামালের নামে। সলিমুল্লাহ কামালের বেচারা তো বিনা দোষ। যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে উপজেলা নির্বাচন, এখানে এইটা কি নির্বাচন আপনি বলেন? এই নির্বাচনে আবার কি সংখ্যা মানুষ ভোট দেবে? কিসের ভোট দিবে? আওয়ামী লীগের বাইরে ভোট দিতে যাবে? আওয়ামী লীগের সবাই তো ভোট দিয়ে যাবেন। আমি তো বললাম, যেটা বলছিলেন যে বিএনপি যদি ইলেকশন ঢাকদল ফিটা যে ইলেকশন করলো 7 জানুয়ারি, এখানে মানুষ ভোট দিতে গেছে 5%, 7%, 10% ভোট হয়েছে। একবার বলে 28%,
আরেকবার বলে 40% কাছাকাছি, তারপরে বলে 41%। এটা মিথ্যা, এটা মিথ্যা। নির্বাচন কমিশন তো একটা পরিপূর্ণ মিথ্যার উপরে সে বসে আছে ওখানে। নির্বাচনকে ভোট দিতে মানুষ দেখে নাই। যেমন এই নির্বাচন এই যে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাতে অর্থনৈতিক ছেড়ে একটা ভোটও পড়ে নাই, আবার কতগুলো কেন্দ্রে 100% ভোট পড়েছে, 100% উপরে ভোট পড়েছে। এইটা নির্বাচন, এটা নির্বাচন বলে? জি, নির্বাচন বলে? আমি সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, এখানে আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করতেছে, ধন্যবাদ দীর্ঘদিন ক্ষমতা থাকবে, চেষ্টা করতে পারে, কিন্তু এই দেশের মানুষ অবশ্যই তাদের দাবি আদায় করে থাকবে। যে কথাটি বলেছে, বিএনপির অফিসে তালা দিতে বিএনপির নেতা কর্মীরাই বাধ্য হয়েছে, 2 গ্রুপে মারামারি হয়েছে। বিএনপির অনেক নেতা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করছে, টেলিফোনে বলছে আমার নিরাপত্তা দেন। অফিস খুলতে যাবে কিভাবে? তাদের নিজেদের যে অন্তর কন্দল, এবং তাদের জোটের এক নেতা বক্তব্য দিয়েছিল আন্দোলন বেগবান করতে হলে লাশ প্রয়োজন, ভুলে যাওয়ার কথা না, আপনার মিডিয়ায় প্রচার হয়েছিল। সেই নেতার নাম আমি বললাম না, কিন্তু সেই লাশের জন্য কিন্তু বিএনপি নিজেরা নেমেছিল ওইখানে, কিন্তু সেই লাশের কারণেই তাদের আন্দোলন বেগবান হয় নাই। একে অপরকে হত্যা করার পরিস্থিতিতে তারা চলেছে দলীয় গ্রুপিং এর কারণে, তারাই বিএনপি অফিসে তালা দিয়েছে। আজকে দুর্নীতির বরপুত্র তারেক জিয়ার সম্পর্কে কথা বলেন, যে তারেক জিয়া এই বাংলাদেশের ফেরারি একজন আসামি। আপনি অস্ত্র চলাচলের মামলা বলেন, 10টা অস্ত্রের মামলা বলেন, গ্রেনেড হামলা মামলা বলেন, আজকে তো তিনি একজন ফেরারি আসামি, বিদেশে বসে চালান। আর বেগম জিয়ার কথা বলছে, কোর্ট প্রমাণ করেছে যে সে এতিমদের টাকা আত্মসাৎ করে কারাগারে আছে। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ, একটু শেষ করব, আমি শেষ করি। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেই একমাত্র তার মানবিক। অনেক ধন্যবাদ। বাসায় থাকতে বলবো যে ম্যাডাম জিয়াকে তারেক রহমানকে অন্যভাবে সাজা দেওয়ার তার প্রমাণ হলো, আমি যে আমাদের 15 জনকে যে সাজা দিল, ওদের গাড়ি পড়ে নেই, গাড়ির চেসিস নাম্বার নেই, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির মালিক নেই। এই যে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।